আজকের ভিডিওটির মাধ্যমে আমরা শিখব কিভাবে বেসিন অ্যাসিমেট্রি ফ্যাক্টর ক্যালকুলেট করে বার করতে হয়। তো প্রথমে আমরা বেসিন অ্যাসিমেট্রি ফ্যাক্টর কাকে বলে সেটি একটু জেনে নেব। তো বেসিন অ্যাসিমেট্রি ফ্যাক্টর ইজ এ মেজার used to identify tilting in a drainage basin which may be linked to tectonic activity। অর্থাৎ বেসিন অ্যাসিমেট্রি ফ্যাক্টর একটি পরিমাপক যা নদী অববাহিকার অসমতা নির্ধারণের জন্য ব্যবহার করা হয়। আর it is based on the hypothesis that tectonic forces cause preferential migration of river and streams leading to asymmetric drainage development। অর্থাৎ এই টেকটনিক কার্যকলাপের কারণেতে এই নদীগুলোর প্রবাহ একটি নির্দিষ্ট দিকে স্থানান্তরিত হতে পারে বলে ধারণা করা হয়, আর যার ফলেতে এই নদী অববাহিকা অসম হয়ে থাকে। আর সেই অসমতার যে পরিমাণটা সেটা কতটা সেটাকেই বার করার জন্যে এই বেসিন অ্যাসিমেট্রি ফ্যাক্টর হচ্ছে আমরা ক্যালকুলেট করি। আর বেসিন অ্যাসিমেট্রি ফ্যাক্টর ক্যালকুলেট করার জন্য যে ফর্মুলাটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে যে AF ইজ ইকুয়াল টু AR ডিভাইডেড বাই AT ইন্টু 100, যেখানেতে এই AF হচ্ছে বেসিন অ্যাসিমেট্রি ফ্যাক্টর, AR হচ্ছে এরিয়া অফ দ্য বেসিন টু দ্য রাইট অফ দ্য মেইন রিভার, অর্থাৎ প্রধান নদীর প্রবাহের ডান দিকে অবস্থিত অববাহিকার ক্ষেত্রফল, আর এটি হচ্ছে টোটাল এরিয়া অফ দ্য বেসিন অর্থাৎ মোট অববাহিকার ক্ষেত্রফল। আর এটা ক্যালকুলেট করে বার করার পরেতে যে ভ্যালুটা আমাদের দেবে সেই ভ্যালুটা দিয়ে আমরা বুঝবো যে কতটা সেই অববাহিকা অঞ্চলের অসমতা ঘটেছে, এবং সেটারও একটা স্কেল আছে। দেখো যে যদি এই অ্যাসিমেট্রির ভ্যালু যদি 50-র আশেপাশে থাকে তাহলে দ্য বেসিন ইজ সিমেট্রিক ইন্ডিকেটিং মিনিমাল অর নো টেকটনিক ইনফ্লুয়েন্স। অর্থাৎ কিনা যদি 50-র কাছাকাছি হয় তাহলে অববাহিকা প্রায় সামঞ্জস্যপূর্ণ এবং টেকটনিক বিকৃতি নেই, আর থাকলেও হচ্ছে সেটা খুব কম। আর যদি AF মানে অ্যাসিমেট্রি ফ্যাক্টর যদি 50-র বেশি হয় তাহলে দ্য বেসিন শোজ অ্যাসিমেট্রিক suggesting possible tilting due to tectonic activity causing the main stream to migrate left। অর্থাৎ 50-র বেশি যদি হয় তাহলে অববাহিকা অসমতা রয়েছে অববাহিকা অঞ্চলেতে, এবং এই অববাহিকা টেকটনিক কারণেতে বাঁ দিকে ঝুঁকেছে। আর যদি 50-র কম হয় মানে অ্যাসিমেট্রি ফ্যাক্টর যদি 50-র কম হয় তাহলেও যেটা বলা হয়েছে, দেখো দ্য বেসিন ইজ অলসো অ্যাসিমেট্রিক বাট টিল্টিং অকার্স ইন দ্য অপোজিট ডাইরেকশন পুশিং দ্য মেন স্ট্রিম টু দ্য রাইট। অর্থাৎ 50-র কম হলেও অববাহিকা অঞ্চলেতে অসমতা রয়েছে, এবং সেক্ষেত্রে এই টেকটনিক কারণেতে অববাহিকা অঞ্চল ডান দিকে ঝুঁকেছে। অর্থাৎ 50-র হলে মানে 50-র বেশি হলে আমরা দেখতে পাচ্ছি যে অববাহিকা অঞ্চল হচ্ছে বাঁদিকে ঝুঁকছে বা হেলে থাকছে। আর যদি 50-র কম হয় তাহলে এর সম্পূর্ণ বিপরীত দিকে ঝুঁকবে, অর্থাৎ বাঁদিকের বিপরীত দিকে ঝুঁকবে, অর্থাৎ ডান দিকে ঝুঁকবে বা কাত খেয়ে বা হেলে রয়ে থাকবে। তো এই হচ্ছে অ্যাসিমেট্রি ফ্যাক্টরের যে রেঞ্জটা সেইটা। তো এবারেতে আমরা এই যে ফর্মুলাটি রয়েছে অ্যাসিমেট্রি ফ্যাক্টরের সেই ফর্মুলার সাহায্যে আমরা এই অ্যাসিমেট্রি ফ্যাক্টর কিভাবে ক্যালকুলেট করে বার করতে হয় সেটা আমরা স্টেপ বাই স্টেপ আমরা শিখব। তো এর জন্য আমাদের সবার প্রথমেতে যেটা করতে হবে, আমাদের টোপোশিট থেকে আমাদের একটি অববাহিকা অঞ্চল নদী অববাহিকা অঞ্চল সবার প্রথমে আমাদের এই ট্রেস করে আমাদের এই ট্রেসিং পেপারের ওপরেতে তুলতে হবে। তো দেখো আমি এখানেতে একটি অববাহিকা অঞ্চল তুলেছি, যেটা হচ্ছে যে বেসিন অফ ট্রিবিউটারি অফ চানাগড়ি। এই চানাগড়ি বলে যে নদীটি আছে এই 73D/10 এই টোপো ম্যাপেতে সেই নদীর একটি উপনদীর এই অববাহিকা অঞ্চলটি। তো এই অববাহিকা অঞ্চলটা দেখতে হচ্ছে এরকম, এবং তোমরা নিশ্চয়ই জানো যে 53D/10-এর যে টোপো ম্যাপ হয় সেই টোপো ম্যাপের যে RF হয় সেই RFটা হচ্ছে এই 1:50,000। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ যে মাপ বা যে এরিয়া আমাদেরকে মেজারমেন্ট করতে হবে
সেটা এই আরএফ এর ওপরেতেই ভিত্তি করে করতে হবে। তাই যখন তোমরা এই অববাহিকা অঞ্চলটি স্ট্রেসিং পেপারেতে তুলবে, তখন অবশ্যই অববাহিকা অঞ্চলের নামটা দেবে, নদীর নামটা দেবে, এবং আরএফটা যেন অবশ্যই থাকে, আর ম্যাপ নাম্বারটা দেবে। আর এখানেতে আমি মানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ এই অববাহিকা অঞ্চলের এটা আমি দিইনি, তো সেই কারণেতে এখানে একটা নর্থ লাইন আমি দিয়ে দিয়েছি। তোমরা সম্ভব হলে একটি মানে এই অববাহিকা অঞ্চলের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বার করে দিতে পারো, কিংবা এই নর্থ লাইনটা একটা দিতে পারো। তো এরম ভাবে একটি স্ট্রেসিং কাগজের উপরেতে খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে তোমরা এই নদী অববাহিকা অঞ্চলটি তুলবে। এবং তোলার সময়তে তোমরা দেখবে, দেখো এখানে যে মেন যে নদীটা আছে, এখানেতে কিভাবে মেন নদীটাকে তোমরা আইডেন্টিফাই করবে সেটাও আমি বলে দিচ্ছি। তো দেখো এই যে মেন যে নদীটি রয়েছে, খেয়াল করবে যে দেখবে যে একটা নদী থাকবে, যে নদীটার দুপাশ থেকে বিভিন্ন উপনদীগুলো এসে এখানেতে মিলিত হবে। এরকম দেখো এই যে মেন যে নদীটা আছে, এই মেন নদীটার প্রবাহটা তোমরা দেখলে বুঝতে পারবে। তো এখান থেকে দেখো এই উপনদীগুলো এই মেন প্রধান যে নদীটা আছে তাতে এসে দুপাশ থেকে এসে মিলিত হয়েছে। তো এইগুলো হচ্ছে উপনদী, এই যে সাইডের যেগুলো আছে এগুলো উপনদী, আর এই মাঝখান থেকে যে নদীটা যাচ্ছে এইটা হচ্ছে প্রধান নদী। এবারে এই প্রধান নদীটার গতিপথ কোন দিকে সেইটা আমাদের বুঝতে হবে। তো দেখো এইখানেতে আরেকটি নদী আছে, এই যে ছোট্ট করে দেখো এখান থেকে এই পাশ থেকে আরো একটি নদী এখান থেকে বয়ে চলেছে। তো এই যে নদীটা আছে এই নদীটা এই নদীতে এসে মিলিত হয়েছে। তাহলে খুব স্বাভাবিকভাবে এইটা যদি মোহনা হয় এই নদীটার, তাহলে এর উৎস হবে এর বিপরীত দিকে, মোহনার বিপরীত দিকে, এই দিকে এর উৎস হবে। তো এইটা হচ্ছে এর উৎস। তাহলে এই উৎস থেকে ও এই মোহনা পর্যন্ত প্রবাহিত হয়েছে, মানে এই যে অ্যারোটা দিয়ে আমি যেটা দেখিয়েছি নদীর যে প্রবাহটা, সেইটা মুখটা এই মোহনার দিকে থাকবে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তা না হলে এই অববাহিকা অঞ্চলের প্রধান নদীর বাঁ দিকের অঞ্চল এবং ডান দিকের অঞ্চল তুমি চিহ্নিত করতে পারবে না। তো সেই জন্য নদীর গতিপথ, অর্থাৎ নদী কোন দিক থেকে কোন দিকে বয়ে চলেছে, সেটি খুব পরিষ্কারভাবে যেন এই স্ট্রেসিং করার সময় যেন তোলা হয়, মানে এবারে এই অ্যারোটা দিয়ে যেন বোঝানো থাকে। এবারে এই কাজটা হয়ে যাওয়ার পর, এই কাজটা হয়ে গেলে আমাদের দ্বিতীয় যে কাজটা করতে হবে, তোমরা আরো একটি স্ট্রেসিং কাগজ নেবে এরকম নিয়ে, এই যে নদীটি তোমরা তুলেছো এই নদীটিতে এই স্ট্রেসিং কাগজটা এর ওপরেতে বসিয়ে দেবে একদম সুন্দর করে, এরম ভাবে বসিয়ে দিয়ে তোমাদের কি করতে হবে, এবারে দ্বিতীয় যে কাজটা তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে শুধুমাত্র যে প্রধান যে নদীটি আছে, যে নদীটি আমরা আইডেন্টিফাই করলাম, শুধুমাত্র সেই প্রধান নদীটি তোমরা তুলবে এবং তার সঙ্গে এই যে অববাহিকা যে অঞ্চলটা আছে সেই অঞ্চলটা তোমরা এখান থেকে তুলে নেবে। ব্যাস এইটুকুনি। আর কোনো দুপাশের উপনদী বা অন্যান্য যে সমস্ত নদীগুলো এসে এর সঙ্গে মিলিত হয়েছে তার কোনোটাই তোমাদেরকে তুলতে লাগবে না। তো দেখো আমি এই বেসিনের এই কাগজ এই নদীর এটাকে আমি সরিয়ে নিচ্ছি। দেখো সরিয়ে নিলে তোমরা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবে যে কোন জিনিসটা তোমাদের তুলতে হবে। তো দেখো এখানেতে এই যে শুধুমাত্র বেসিন এরিয়াটাকে তুলতে হবে এবং তার সঙ্গে এই যে প্রধান নদীটা তুলতে হবে, এবং তার যে গতিপথটা আছে সেই গতিপথটা অ্যারো চিহ্ন দিয়ে এখানটাতে তোমরা দেখিয়ে দেবে। ঠিক আছে, এইটা গেল। এবারে দেখো এখানেতে দুটো জিনিস আমি লিখেছি, একটা হচ্ছে এ আর আর একটা হচ্ছে এ এল। তো এ আর হচ্ছে এই যে এরিয়া অফ দ্য রাইট এই জায়গাটা, আর এরিয়া অফ দ্য লেফট এইটা, মানে এই যে প্রধান নদীটা আছে এই প্রধান নদীর ডান দিকের অঞ্চল কোনটা আর বাঁ দিকের অঞ্চল কোনটা সেটা আমাদেরকে মার্ক করতে হবে। তো দেখো এই জন্যেই এই নদীর প্রবাহ পথটা দেখানোটা খুব গুরুত্বপূর্ণ। তো এর যে অ্যারোটা আছে এই অ্যারোর দিকে যদি আমি মুখ করে দাঁড়াই, কল্পনা করো যে তুমি এই অ্যারোর দিকে মুখ করে দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে থাকলে দেখবে যে আমাদের যে ডান দিকটা সেটা হচ্ছে এই দিকটাতে পড়বে, এই দিকটাতে। তো সেই কারণেতে এইটা হচ্ছে আমাদের মানে এই যে অববাহিকা অঞ্চল, এই অববাহিকা অঞ্চলের প্রধান নদীর ডান দিকের যে অঞ্চলটা সেটা হচ্ছে এইটা, সেই জন্য এটা এ আর। আর এল হচ্ছে এই যে বাঁ দিকেরটা, এই দিকের অঞ্চলটা। ঠিক আছে, কারণ যেহেতু আমি আরেকবার একটু সূত্রটার কাগজটাতে নিয়ে আসি। দেখো এই যে আমাদের যে সূত্র এটা ছিল, এই সূত্রতে তো আমাদের লাগছিল যে এই যে এ এফ ইজ ইকুয়াল টু এ আর ডিভাইডেড বাই হচ্ছে এটি, মানে এ আর মানে হচ্ছে যে এরিয়া অফ দ্য বেসিন টু দ্য রাইট অফ দ্য মেন রিভার। তো রাইট সাইডের এরিয়াটা লাগবে, আর এটি মানে এটা তো টোটাল এরিয়া। তো টোটাল এরিয়াটা আমাদের ক্যালকুলেট করলে বার করা হয়ে যাবে। তো দেখো এখানেতে এই যে
রাইট সাইডের এটা এই, আর লেফট সাইডেরটা হচ্ছে এইটা। আর এটা কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু করতে হবে, না হলে কিন্তু সম্পূর্ণ মানে ফ্যাক্টরের যে ক্যালকুলেশনটা সেটা কিন্তু ভুল হবে। তো সেই জন্য নদীর গতিপথকে সঠিকভাবে চিহ্নিত করে কল্পনা করবে যে তুমি নদীর গতিপথের দিকে মুখ করে দাঁড়িয়ে আছো, এবং আমাদের ডান দিকটাই হবে অববাহিকা বা প্রধান নদীর ডান দিকের অঞ্চল, আর আমাদের বাঁ দিকটা হবে এই অববাহিকার বাঁ দিকের অঞ্চল। তাহলে এটা হয়ে গেল। এরপরেতে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে এই যে অববাহিকা যে অঞ্চলটি রয়েছে, এই অববাহিকা অঞ্চলের এরিয়াকে মেজার করতে হবে, এরিয়া মেজারমেন্ট করতে হবে আমাদের। এই ডান দিকের এরিয়া কতটা আর বাঁ দিকের এরিয়া কতটা, এই দুটোকে মেজারমেন্ট করতে হবে, এবং দুটোকে মেজারমেন্ট করলেই আমরা এইটা টোটাল এরিয়াটা আমরা পেয়ে যাব। তো দেখো এরপরেতে আমাদের যেটা করতে হবে, তোমরা একটি এরকম স্ট্রেসিং গ্রাফ পেপার কিনতে পাওয়া যায়, তোমরা এই স্ট্রেসিং গ্রাফ পেপার নেবে। তো এই স্ট্রেসিং গ্রাফ পেপারটাকে তোমরা হচ্ছে, আর এখানেতে স্ট্রেসিং যে গ্রাফ পেপারটা এটা হচ্ছে তোমরা মিলিমিটার ডিভিশন মানে ডিভিশন গ্রাফ পেপার নেবে, ইঞ্চি ডিভিশন গ্রাফ পেপার কিন্তু ব্যবহার করবে না, তো এটা খেয়াল রাখবে। তো মিলিমিটার ডিভিশন বা ডিভিশন গ্রাফ পেপার ব্যবহার করবে। তো এই নদী অববাহিকা অঞ্চলটার উপরেতে এই গ্রাফ পেপারটাকে বসাবে, বসিয়ে পুনরায় আবার হচ্ছে পুরো অববাহিকা অঞ্চলটাকে এবং প্রধান নদীটাকে তোমরা এই গ্রাফ পেপারের ওপরেতে ট্রেস করে নেবে সুন্দর করে। করে নেওয়ার পরেতে তোমাদেরকে এরিয়া মেজারমেন্ট করতে হবে, এবং সেই এরিয়া কিভাবে মেজারমেন্ট করা হয় সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা করা খুবই সোজা, কিন্তু একটু ধৈর্য লাগবে এই এরিয়া মেজারমেন্টটা করতে গেলে। তো দেখো এরিয়া এই যে মেজারমেন্টে করার জন্য এবারে আমাদের এই কাগজটা মানে এই গ্রাফ পেপারটা নিয়েই আমাদের এবারে কাজ। তো আমরা জেনে ফেললাম যে আমাদের যে অববাহিকা যে অঞ্চলটি রয়েছে সেই অববাহিকা অঞ্চলের ডান দিকের অঞ্চলটা হচ্ছে এইটা, আর বাঁ দিকের অঞ্চল হচ্ছে এইটা। তো আমরা প্রথমে ডান দিকের যে অঞ্চলটা আছে সেই ডান দিকের অঞ্চলের এরিয়া মেজারমেন্ট করব, তারপর বাঁ দিকের অঞ্চলের এরিয়াটাকে মেজারমেন্ট করব। দুটোকে যখন যোগ দিয়ে দেবো তখন আমরা টোটাল এরিয়াটা পেয়ে যাব। এবারে এই এরিয়া মেজারমেন্ট কিভাবে করবে দেখো, যারা জানো খুবই ভালো, যারা জানো না আমি তাদেরকে বলে দিচ্ছি যে এরিয়া কিভাবে মেজারমেন্ট করতে হয় এই গ্রাফিক্যাল মেথডেতে। তো এর জন্য আমাদেরকে ফার্স্টেতে দেখো আমাদেরকে একটা টেবিল প্রথমেতে বানাতে হবে। টেবিলের ব্যাপারটাকে আমি বলে দিই ফার্স্টেতে। দেখো, তো দেখো এই যে টেবিলটি রয়েছে, দেখো এখানেতে এরিয়া মেজারমেন্ট করার এই টেবিলটিকে ফার্স্টে তোমাদেরকে বানাতে হবে। এই টেবিলটা আমাদের অ্যাসিমেট্রি ফ্যাক্টরের জন্য যেভাবে এরিয়া মেজারমেন্ট করতে হয় সেই অনুযায়ী এই টেবিলটাকে আমি বানিয়ে দিয়েছি, তোমরা এরম ভাবেই টেবিলটাকে বানাবে। দেখো এখানেতে ফার্স্টেতে তোমরা দেখো এই যে গ্রিড সাইজ যেটা হয়, 4 রকমের গ্রিড সাইজ হয়, ঠিক আছে? তো 4 রকমের যে গ্রিড সাইজ হয় আমরা চিনে নিই ফার্স্টেতে। যখন আমরা এরিয়া মেজারমেন্ট করব তখন হচ্ছে এই গ্রিড সাইজটা আমাদের জানতে হবে। তো দেখো ফার্স্টেতে আমি বলে দিই, একটা গ্রিড সাইজ যেটা হয় সেটা হচ্ছে এই যে 1 স্কোয়ার সেন্টিমিটার, এটা হচ্ছে সব থেকে বড় গ্রিড সাইজ। তো সেটা হচ্ছে এইটা। দেখো এটাকে আমি সরিয়ে রাখি একটু। তো দেখো এই যে তোমরা এরিয়া মেজারমেন্ট করার সময় দেখবে যে এই যে বড় মানে এগুলো হচ্ছে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, মানে এদিকে 1 সেন্টিমিটার এদিকে 1 সেন্টিমিটার পুরো, মানে এই যে চৌকো যে সব থেকে বড় যে গ্রিডটা আছে এই গ্রিডটা হচ্ছে 1 স্কোয়ার সেন্টিমিটারের গ্রিড। এটা 4টে দিকেই 1 সেন্টিমিটার করে মাপ। এবারে তো দেখবে এইটার পরেতে এর মধ্যে এরকম 4টে ছোট ছোট গ্রিড আছে যার মাপ হচ্ছে এইটা। এই যে এইটার যে মাপ হয় এটার মাপ হচ্ছে 0.5 সেন্টিমিটার করে, মানে এদিকে 0.5 সেন্টিমিটার, এদিকে 0.5, এদিকে 0.5 সেন্টিমিটার, এদিকে 0.5 সেন্টিমিটার এইটা। তো এই যে গ্রিডগুলো হয় এই গ্রিডগুলো মানে এর মধ্যে যে এরিয়াটা থাকে সেটা হচ্ছে 0.25 স্কোয়ার সেন্টিমিটার। তারপরে তো দেখবে যে একদম ছোট মানে এই যে একেবারে ছোট খুবই ক্ষুদ্র ক্ষুদ্র যে গ্রিডগুলো হয়, মানে এই যে বড় গ্রিড হয় এই বড় গ্রিডের মধ্যে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র গ্রিড 100টা থাকে, টোটাল 100টা। তো এইরকম ক্ষুদ্র একটি গ্রিড মানে একদম ছোট যার মাপ হচ্ছে 0.1 সেন্টিমিটার করে, এই যে ছোট্ট গ্রিড। তো এই যে ছোট্ট যে গ্রিড আছে এই গ্রিডগুলো যেটার মধ্যে এরিয়া থাকে হচ্ছে এই 0.01 স্কোয়ার সেন্টিমিটার।
তো প্রধানত হচ্ছে এই 3 রকম যে গ্রিড আছে, এই যে এরিয়াটা আছে, এই এরিয়ার মধ্যে এই 3 রকম গ্রিড আমাদেরকে কাউন্ট করতে হবে, মানে গুণে বার করতে হবে কটা এরকম বড় গ্রিড আছে, মানে 1 স্কোয়ার সেন্টিমিটারে গ্রিড কটা আছে, তারপরেতে 0.25 স্কোয়ার সেন্টিমিটারে গ্রিড কটা আছে, তারপরেতে দেখো বার করতে হবে আমাদের 0.01 স্কোয়ার সেন্টিমিটারের গ্রিড কটা আছে। আর একটা বার করতে হবে যেটা খুবই ধৈর্য সাপেক্ষ একটি কাজ। দেখবে যে এই যে অববাহিকার যে এরিয়ার এই যে লাইনটা যেটা গিয়েছে, দেখো এই যে এরিয়াটার এই যে এরিয়াগুলো দেখবে অনেক ছোট ছোট, এই যে একদম ক্ষুদ্র যে গ্রিড যেগুলো রয়েছে, এই 0.01 স্কোয়ার সেন্টিমিটারের এই যে গ্রিডগুলো যেগুলো রয়েছে এর মাঝখান থেকে গিয়েছে, মানে এগুলোকে হাফ হাফ করে গিয়েছে। তো এইরকম হাফ গ্রিডগুলোকেও, মানে যেগুলো তুমি পুরো নিতে পারবে না, একদম হাফ করে করে গিয়েছে এই দাগগুলো তার উপর থেকে, সেগুলোকে ওই হাফ হিসাবে কাউন্ট করতে হবে। তো সেই গ্রিডগুলোকেও কিন্তু সবার শেষেতে খুঁজে বার করতে হবে, কাউন্ট করতে হবে যে কটা এরকম হাফ গ্রিড আছে। এই যে হাফ যেটা আছে, এই একদম মানে একটা গ্রিডের একেবারে মাঝখান থেকে, মানে একদম এই ছোট্ট গ্রিড, মানে সব থেকে ক্ষুদ্রতম গ্রিডের একদম মাঝখানে অংশটি এইখানটাতে যেখান থেকে এই দাগগুলো গিয়ে সেইগুলো। তো এইটার এই যে গ্রিডগুলো হয়, এই গ্রিডগুলোর যে মাপ হয়, সেই মাপটা হচ্ছে মানে তোমার হচ্ছে একদম ছোট্ট খুবই, যে গ্রিডগুলোর যে মাপ হয় সেটা হচ্ছে এই যে 0.005 স্কোয়ার সেন্টিমিটার। তো এই 4 রকমের গ্রিড আমাদের এই এরিয়া মেজারমেন্ট করার সময়তে এই যে এরিয়াটি রয়েছে অববাহিকা অঞ্চলে, সেখান থেকে খুঁজে খুঁজে বার করতে হবে। এবং এটা ধৈর্য সাপেক্ষ কাজ, তাড়াহুড়ো তোমরা করবে না, ধীরে সুস্থে আস্তে আস্তে এই কাজটাকে তোমরা করার চেষ্টা করবে। তো এবার দেখো আমরা টেবিলেতে ফিরি, আমি গ্রিডগুলো তোমাদেরকে চিনিয়ে দিলাম, তারপরে আমি আসছি আবার ওই ম্যাপটাতে। তো এবার দেখো এই যে টেবিলটা তোমরা যেটা বানাবে, এই যে এই টেবিলেতে তোমরা যেটা বানাবে, দেখো এই টেবিলটাকে এরম ভাবে 4টে যে গ্রিড যেটা আমি তোমাদেরকে চেনালাম, এই 4টে গ্রিডের জন্য 4টে কলাম তো এখানে থাকছে। তো প্রথম কলামটা যেটার জন্য থাকবে, দেখো এই গ্রিড সাইজ, যে সমস্ত গ্রিডের সাইজগুলো হচ্ছে মানে সব থেকে বড় যে গ্রিড যেটা, যার সাইজ হচ্ছে 1 স্কোয়ার সেন্টিমিটার, সেটার জন্য একটা কলাম। তারপর দেখো তারপরের যেটা, যে গ্রিড সাইজ যেটা অর্থাৎ 0.25 স্কোয়ার সেন্টিমিটারের জন্যে একটা, তারপরেতে 0.01 স্কোয়ার সেন্টিমিটারের জন্য একটা, এবং সব থেকে ক্ষুদ্রতম যেটা মানে হাফ যেটা, সেটার জন্য দেখো যে 0.005 স্কোয়ার সেন্টিমিটারের জন্য একটা। এবং প্রত্যেকটা যে এই যে গ্রিড যেটা রয়েছে, দেখো এই যে কলামগুলো, সেগুলো আবার দুটো দুটো ভাগেতে ভাগ করতে হবে। দেখো এইখানেতে এই যে ভাগটা যখন করবে, তখন এই এই গ্রিড কটা আছে তার নাম্বারের জন্য একটা কলাম হবে, এবং তার সাপেক্ষে যে এরিয়াটা আমরা পাবো সেটার জন্য একটা কলাম হবে। এরকম ভাবে একই রকম ভাবে প্রত্যেকটাই দেখো নাম্বার এরিয়া নাম্বার এরিয়া নাম্বার এরিয়া করে তোমরা করে নেবে, কারণ কটা কটা করে গ্রিড আছে সেটা আমাদেরকে কাউন্ট করে করে বার করতে হবে। তো সেই জন্য একটা করে নাম্বার, এবং সেইটার উপরেতে ভিত্তি করে আমরা যখন এরিয়াটাকে ক্যালকুলেট করব তার জন্য আর একটা কলাম হবে। এবার দেখো টোটাল এরিয়া বার করতে হবে। দেখো টোটাল এরিয়া অফ দ্য ম্যাপ, তার জন্য একটা বার করতে হবে যেটা আমাদের সেন্টিমিটারেতে বেরোবে, কারণ গ্রিডগুলোর প্রত্যেকটার মাপই হচ্ছে সেন্টিমিটারেতে। তো সেন্টিমিটারেতে বেরোবে আমাদের, মানে স্কোয়ার সেন্টিমিটারেতে। সেই স্কোয়ার সেন্টিমিটারটা করার পরেতে আমাদেরকে এই যে টোটাল গ্রাউন্ড এরিয়া, যেটা স্কোয়ার কিলোমিটারেতে আমাদের বার করতে হবে, সেটার জন্য একটা। আর সবার শেষেতে আমাদের এই যে টোটাল বেসিন এরিয়া কতটা আছে সেইটা আমাদেরকে ক্যালকুলেট করে বার করতে হবে, তার জন্য একটা কলাম থাকছে। আর এদিকে দেখো এই যে এএল মানে হচ্ছে লেফট সাইডের এরিয়া, মানে এই যে বেসিন এরিয়া যেটা রয়েছে, সেই বেসিন এরিয়ার এই যে বেসিন এরিয়া যেটা রয়েছে, এই বেসিন এরিয়ার লেফট সাইডের যে এরিয়াটা রয়েছে সেটা। আর আর মানে হচ্ছে বেসিন এরিয়ার যে রাইট সাইডের যে এরিয়া যেটা রয়েছে, সেইটার জন্যে এই দুটো রো তোমাদেরকে বানাতে হবে। এইটা রাইট সাইড মানে হচ্ছে এই যে এইখানেতে এই যে রাইট সাইডের যেটা রয়েছে সেটার এরিয়াটার জন্যে। তো এরকম ভাবে তোমরা একদম এই যে টেবিলটা রয়েছে যেরকম, এই টেবিলটা ঠিক এইভাবে প্রস্তুত করে নেবে সুন্দর করে।
ড্র করে নেবে এই টেবিলটাকে, এবং তারপরেতে দেখো কয়েকটা ক্যালকুলেশন এখানে তো আছে, সেটা আসছি, কারণ সবার আগে এই টেবিলের ডেটাগুলোকে আমাকে ইনপুট করতে হবে, এবং ইনপুট করার তারপরেতে আমাদের এই কাজগুলো করতে হবে পর পর। তো তোমরা খুব মনোযোগ সহকারে এটাকে দেখতে থাকো যে কিভাবে এটাকে করব এবং কিভাবে আমি এই ভ্যালুগুলোকে এখানেতে অ্যাড করব। তো দেখো আমি এখানে তো অলরেডি করেই রেখে দিয়েছি, শুধু তোমাদের সুবিধা হওয়ার জন্যে। তো এবারেতে দেখো আমি এখানেতে দেখাচ্ছি এবারেতে যে কিভাবে এই কাউন্টিং গুলো করতে হবে। তো দেখো প্রথমে যে কোনো একটা সাইড তোমরা নিয়ে নেবে, যে কোনো একটা দিকের সাইড নিয়ে নেবে। তো আমি প্রথমে রাইট সাইড নেওয়ার কথাটাই বলবো, কারণ যেহেতু এরিয়াটা বড় আছে তো বড়টাকে আগেই করে ফেলা যাক। তো এখানেতে দেখো সবার প্রথমেতে তোমরা দেখবে যে এই যে বড় যে গ্রিড, মানে যেটা হচ্ছে তোমার এই যে একদম যে বড় যে গ্রিড, এটা হচ্ছে 1 স্কোয়ার সেন্টিমিটারের যে গ্রিড যেটা রয়েছে, সেই গ্রিড তোমার কটা আছে। তো এরকম ভাবে দেখবে ডাইরেক্টলি এখানেতে পেন্সিল দিয়ে সবার প্রথমেতে মার্ক করে নেবে যে এই বড় গ্রিড অর্থাৎ এই 1 স্কোয়ার সেন্টিমিটারের গ্রিড কটা আছে। এরকম ভাবে সুন্দর করে পরপর করে এরকম ভাবে তোমরা মার্ক করে নেবে। করে নেওয়ার পরেতে এবারে নাম্বারিংটা করে নেবে। দেখো আমি এখান থেকেই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 করে নিয়েছি, এবং আমার এখানেতে টোটাল রয়েছে দেখো 38। ঠিক আছে, 38 আমাদের এখানেতে রয়েছে। তো এটা কাউন্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গেই এই যে টেবিলটা আমরা বানিয়েছিলাম সেই টেবিলেতে দেখবে এই যে আমরা রাইট সাইডের এরিয়াটাকে ফার্স্টেতে মেজার করছি। তো সেই জন্য দেখো এই যে রাইট সাইডের এরিয়াটা যেটা রয়েছে, দেখো এআর এর ঘরেতে আমরা কি লিখলাম, দেখো এই যে 1 স্কোয়ার সেন্টিমিটারের গ্রিড আমার হচ্ছে কত বেরিয়েছে, 38। তো এই নাম্বারের এখানেতে আমরা 38 করে দিলাম। প্রথমে আমরা এটাকে বসিয়ে নেবো, তারপরে এরিয়াগুলোকে আমরা ক্যালকুলেট করে বার করব। তো এটা গেল। তারপর দেখো যেটা রয়েছে এটা হয়ে যাওয়ার পরে তারপর আমরা এইটা ধরবো, এই যে ছোট যে গ্রিড যেটা রয়েছে অর্থাৎ এর যে মাপ সেটা হচ্ছে এই 0.25 স্কোয়ার সেন্টিমিটারের যে গ্রিড যেগুলো রয়েছে এইটা। তো এইটা আমরা নেব। তো নেওয়ার পরে তো দেখে নেবে যে এইটা এরমভাবে পেন্সিল দিয়ে তোমরা হচ্ছে মার্ক করে নেবে যে ডাইরেক্টলি হচ্ছে কতগুলো এখান দিয়ে পাচ্ছ তোমরা সুন্দরভাবে এখানেতে পরিষ্কার করে এটা এরমভাবে পাশে পাশে যেগুলো যেগুলো পাচ্ছ তোমরা হচ্ছে মার্ক করে নেবে। মার্ক করে নিয়ে যথারীতি আগেরটার মতনই তোমরা নাম্বারিং করে দেবে যে কটা কটা নাম্বার রয়েছে। তো আমার এক্ষেত্রে দেখো 52 আমার এখানেতে বেরিয়েছে, যে 52 এই 0.25 স্কোয়ার সেন্টিমিটারের যে গ্রিড যেগুলো রয়েছে সেটা আমার 52 বেরিয়েছে। তো আমি হচ্ছে যথারীতি আমি এখানেতে লিখে নিলাম, দেখো এই যে গ্রিডের যে ঘর রয়েছে যেটা আমার এখানেতে করেছি এইখানে, তো এটা হচ্ছে 52, এই এআর এর ঘরেতে আমরা 52 আমরা এখানেতে বসিয়ে নিলাম। এবার আমাদের পরেরটা দেখতে হবে একদম ছোট্ট, যেটা এই যে 0.01 স্কোয়ার সেন্টিমিটারের যে গ্রিড আছে সেই গ্রিড আমার কটা বেরিয়েছে। তো দেখো এবারেতে কাজটা একটু জটিল হয়ে যাবে, কারণ এবারেতে আমাদেরকে একদম এই যে ছোট্ট যে গ্রিড যেটা রয়েছে একদম সেই গ্রিডগুলোকে গুনে বার করতে হবে, কারণ এই বড়গুলো করা খুব সোজা, পরপর তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই ছোটগুলোকে এবার তোমাদেরকে যে কোনো একটা ধার ধরে এই যে বেসিন যে এরিয়া যেটা রয়েছে যে কোনো একটা ধার ধরে তোমাদেরকে আস্তে আস্তে এখান থেকে করতে হবে। যতটা সম্ভব যতটা নিখুঁতভাবে তোমরা করতে পারো এরকম ভাবে ধার ধরে ধরে যেগুলো বাদ পড়ে গিয়েছে সেগুলো তোমরা করে নেবে। এবং করে নেওয়ার পরেতে দেখবে হচ্ছে আমার এখানেতে দেখো এই যে এয়ার যেটা বেরিয়েছে এই এয়ার এর ক্ষেত্রে আমার এখানেতে এই যে বেরিয়েছে 960টি আমাদের এই আমার বেরিয়েছে হচ্ছে এই যে 0.01 স্কোয়ার সেন্টিমিটারের যে গ্রিড সেটা বেরিয়েছে হচ্ছে এই 960 এইটা। এবার দেখো আমাদের যে এই যে হাফ যে গ্রিড যেগুলো রয়েছে অর্থাৎ যার মাপ হচ্ছে এই 0.005 স্কোয়ার সেন্টিমিটার, সেইটা আমার কটা বেরিয়েছে এই রাইট সাইডের এরিয়ার জন্য। তো দেখো এবারেতে এই যে রাইট সাইডের যে এরিয়া যেটা রয়েছে সেটার জন্য দেখো এদিকটাতেও দেখতে হবে তোমাকে এই যে বেসিন এরিয়ার এই যে বাউন্ডারি যেটা গিয়েছে এই যে এইখান থেকেও দেখতে হবে যে যেগুলো হাফ হাফ করে কেটে কেটে গিয়েছে, মানে এই একদম মানে এই ছোট্ট গ্রিড যেগুলো হচ্ছে একদম হাফ হাফ হয়ে গিয়েছে সেইগুলো তোমাকে কাউন্ট করতে হবে, এদিকটাতেও করতে হবে এবং এই পারের এইটা এদিকটাতেও তোমাকে করে দেখে নিতে হবে এই জায়গাটাতে এই যে নদীর এই যে মেন নদীর এই পারের এই যে জায়গা যেটা রয়েছে সেইটাও তোমাকে করতে হবে।
তো এবার করে নিয়ে দেখো, এটাও করে নেওয়ার পরেতে আমার যেরকম দেখো এখানেতে বেরিয়েছে এই হাফ যে গ্রিড আমি যেটা করেছি, দেখো এখানেতে আমার এখানেতে যেটা বেরিয়েছে এয়ারের ক্ষেত্রে হাফ যেটা বেরিয়েছে এই 262টা আমার বেরিয়েছে হাফ। ঠিক আছে, তো এরকম ভাবে এই পরপর নাম্বারগুলো প্রত্যেকটা গ্রিড সাইজের মানে গ্রিডের যে ঘর রয়েছে সেইখানেতে আমরা এই নাম্বারগুলোকে বসিয়ে দেবো। তো আমার এয়ারটা কমপ্লিট হয়ে গেল। একই রকম ভাবে, সম্পূর্ণ একই রকম ভাবে তোমরা হচ্ছে এএলটা করবে। এএল মানে লেফট সাইডের এটা করবে, রাইট সাইডটা করে নিলাম, তারপর লেফট সাইডটা আমরা করে নেব। এবার দেখো এইখানেতে তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিই যে যদি তোমরা এরকম কোনো সমস্যার মধ্যে পড়ো, দেখো এখানে এই যে বেসিন যে এরিয়াটা যেটা রয়েছে, এই বেসিন এরিয়াটাতে এই যে রিভারটা রয়েছে, এই রিভারটা এইখানটা থেকে শুরু হয়েছে। এবার এতে যখন তোমরা বেসিন এরিয়াটাকে তুলবে তখন খেয়াল রাখবে যদি এরকম কোনো হয় তাহলে চেষ্টা করবে যে এই যে বেসিন এই যে এরিয়া মেজারমেন্ট করার সময়তে এইখান থেকে একটা ইয়ে করে নেবে যে এই নদীটা এইখানে এই পর্যন্ত এসছে, এখান থেকে করে এই দুটো পার্টকে আলাদা করে নেবে। মানে দেখো এই যে পোর্শনটা যেটা রয়েছে এই যে অঞ্চলে এই এই দিকটা, এটা কিন্তু অববাহিকা মানে এই যে প্রধান নদীর বাঁদিকের অঞ্চলটা এই দিকটাতে। দেখো আমি এখানে একটা স্ট্রেট লাইন এখান থেকে করে নিয়ে আমি এখানেতে ছোট দুটো গ্রিডে ভাগ করে নিয়েছি যাতে এরিয়া মেজারমেন্ট করতে সুবিধা হয়। আর এপারের যে অংশ এটার আছে এটা হচ্ছে এই প্রধান নদীর রাইট সাইডের এই অঞ্চলটা। তো এরকম মানে নদী কিভাবে যাবে সেটা তো আগে থাকতে বলা যায় না, তো সেটা তোমরা একটু কমন সেন্স অ্যাপ্লাই করে এই জায়গাটাতে একটু এ করে করে নেবে। আবার অনেক সময় দেখা যায় যে একদমই বেসিন এরিয়ার এখান থেকেই তুমি একেবারে নদী পাবে, সেক্ষেত্রে তোমার সমস্যা হয় না, সম্পূর্ণ নদী দেখা যাবে যে একদমই পুরো এইখানে থেকেই গেছে, সেক্ষেত্রে এরিয়াটাকে আলাদা করতে কোনো অসুবিধা হয় না। কিন্তু যদি এরকম হয়, এরকম যদি কোনো বেসিন এরিয়া পাও যেখানেতে এরকম প্রবলেম হচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা একটু কমন সেন্স অ্যাপ্লাই করে এখানেতে এই গ্রিডগুলোকে একটু এদিক ওদিক করে মানে জাস্ট এটা এই দিক থেকে করে নিয়ে একটা পূর্ণ গ্রিডেতে ধরে নিয়ে, ছোট হোক বা বড় হোক, পূর্ণ গ্রিডে ধরে নিয়ে তোমরা দুটো এরিয়াকে আলাদা করে ক্যালকুলেটটা করে ফেলবে। তো দেখো এরকম ভাবে আমরা ডান দিকের এবং বাঁ দিকের এরিয়াটাকে মানে আমরা এই গ্রিডগুলোকে আমরা কাউন্ট করে নিলাম। এবার আমাদের যেটা কাজ হচ্ছে, এবারে আমাদের এরিয়াটাকে মেজারমেন্ট করতে হবে, অর্থাৎ আমাদেরকে ক্যালকুলেশনটা করতে হবে যে কতটা কি এরিয়া আমার বেরিয়েছে। তো দেখো এবারেতে আমরা আবারও হচ্ছে এই যে টেবিলটা আছে সেই টেবিলটাতে এবারেতে ফিরি। তো এবার দেখো আমাদের ক্যালকুলেটরের এবারেতে ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাবে। তো কিভাবে দেখো এটা হচ্ছে, আমরা নাম্বারগুলো পেয়ে গেছি, কটা কটা গ্রিডে কটা কটা কি আছে সব নাম্বারগুলো আমরা পেয়ে গেছি। এবারে আমরা সাইন্টিফিক যে আমাদের ক্যালকুলেটর আমরা ব্যবহার করি সেই সাইন্টিফিক ক্যালকুলেটরেতে এটাকে করতে হবে। এবার দেখো প্রথমে আমি একটু বলে দিই যে এখানেতে আমি যখন ক্যালকুলেশনগুলো করেছি আমি দশমিকের পরেতে দুটো ঘর পর্যন্ত নিয়েছি। সেই জন্য আমি কি করেছি যে ক্যালকুলেটরকে প্রথমেতে ফিক্সেশন করে নিয়েছি। তোমরা যারা ফিক্সেশন করতে পারো খুব ভালো, যারা জানো না ফিক্সেশন কি করে করতে হয় সাইন্টিফিক ক্যালকুলেটরকে তারা একটু দেখে নাও। তো দেখো প্রথমে দেখবে এই যে মোডের যে বাটনটা আছে, এই মোডের বোতামটাকে তোমরা প্রেস করতে থাকবে যতক্ষণ দেখবে এই ফিক্স বলে এই যে দেখো FIX ফিক্স আছে যতক্ষণ না আসে। তো এখানে দেখো 1 লেখা আছে, তো 1 প্রেস করবে। 1 প্রেস করে দেখো এখানেতে ফিক্সেশন রয়েছে 0 থেকে 9। তো তোমরা কি করবে, যত ঘর চাইবে, আমি 2 ঘর চাইছি তো আমি 2 প্রেস করব। তো দেখো আমার ক্যালকুলেটর হচ্ছে দশমিকের পরেতে 2 ঘর পর্যন্ত ফিক্সেশন হয়ে গিয়েছে। তো ফিক্সেশন হয়ে যাওয়ার পরেতে আমরা কি করবো, এবার এরিয়াগুলোকে আমরা ক্যালকুলেট করব। তো প্রথমে আসি দেখো এএল এর পার্টটা আসি। দেখো এএল এতে আমার এই যে 1 স্কোয়ার সেন্টিমিটারের গ্রিড আমার বেরিয়েছে হচ্ছে 5টা। তো আমি কি করব, এই 5, এবার 5কে আমি ইন্টু করব কত দিয়ে, আমি 5কে ইন্টু করব হচ্ছে এই 1 দিয়ে, কারণ 1 স্কোয়ার সেন্টিমিটার। তো এটা কি আমরা প্রত্যেকেই জানি 5কে যদি আমি 1 দিয়ে ইন্টু করি তাহলে আমার এটা বেরোবে হচ্ছে 5। তো দেখো এখানেতে আমি 5 লিখে দিয়েছি, তো এটা হচ্ছে 5 স্কোয়ার সেন্টিমিটার এরিয়া। এবার দেখো আমাদের সেকেন্ড যে গ্রিড যেটা রয়েছে যার মাপ হচ্ছে এই যে 0.25 স্কোয়ার সেন্টিমিটার, এই গ্রিড আমার বেরিয়েছে এএল এর ক্ষেত্রে 27। তো 27 লিখলাম, তারপর ইন্টু করব এই 0.25 দিয়ে ইন্টু করব, করলে দেখো 6.75 আমার বেরিয়ে গেল এরিয়া। আর এগুলো কিন্তু এখন সব সেন্টিমিটারেতে বেরোচ্ছে, স্কোয়ার সেন্টিমিটারেতে, এগুলোকে আমাকে পরে হচ্ছে কিলোমিটারেতে কনভার্ট করতে হবে। তো সেটাও আমি দেখিয়ে দেবো কিভাবে কিলোমিটারেতে কনভার্টটা করতে হয়।
তারপর দেখো পরের যে গ্রিড যেটা রয়েছে, যেটা একদম ছোট্ট যে গ্রিড যেটা রয়েছে, যে 0.01 স্কোয়ার সেন্টিমিটার, সেই গ্রিড আমার বেরিয়েছে হচ্ছে 633টা। তো 633 ইন্টু আমি কি করব 0.01 আমি দিলাম। তো দিলে দেখো এখানেতে আমার বেরিয়েছে হচ্ছে 6.33 এরিয়া। তারপরেতে দেখো আমার যেটা হাফ যে গ্রিড যেটা বেরিয়েছে, একদম ছোট গ্রিডের যে অর্ধেক যেটা, সেইটা আমার বেরিয়েছে, যার মাপ হচ্ছে এই যে 0.005। তো এবারে দেখো আমি যেটা বেরিয়েছে আমার কত, 186টা। তো 186 ইন্টু 0.005 এবার ইজ ইকুয়াল টু দিলাম। তো দিলে আমার দেখো বেরোচ্ছে 0.93 স্কোয়ার সেন্টিমিটার। তো এটা বেরিয়ে গেল। ঠিক একই রকম ভাবে তোমরা এই নিচেরটাও হচ্ছে করে নেবে। তো আমি আর এই নিচেরটাকে তোমাদের আর করে দেখালাম না। তো নিচের এই নাম্বারের সঙ্গে এই যে যে নাম্বারগুলো তোমাদের বেরিয়েছে, এই নাম্বারের সঙ্গে তোমরা এই মাপ যেগুলো রয়েছে, এই মাপগুলো হচ্ছে প্রত্যেকটার সঙ্গে গুণ করবে। করলে দেখবে এখানেতে তোমার এই এরিয়াগুলো তোমার বেরিয়ে যাবে স্কোয়ার সেন্টিমিটারেতে। এবার দেখো আমাদেরকে যেটা করতে হবে, এবারে আমরা চলে আসবো পাশের যে পার্টটাতে যেটা রয়েছে। দেখো এবারেতে এই যে আমরা এরিয়াগুলো পেলাম, এই 4 রকমের গ্রিডের জন্য আমরা যে এরিয়াগুলো আমরা পেলাম, সেই এরিয়াগুলোকে আমাদের এবার যোগ দিতে হবে। যোগ দিয়ে আমাকে টোটাল এরিয়াটাকে আমাকে বার করতে হবে। তো এখানেতে তো ধরো এই এল মানে লেফট সাইডের যে এরিয়া, সেটাই আমি করে দেখাচ্ছি। দেখো এখানেতে কিছুই নয়, দেখো আমি এখানেতে এই যে এরিয়া যেটা আমি A1 দিয়েছি, A2, A3, A4, মানে 4টে গ্রিডের 4টে এরিয়া। তো সেটাকে বোঝার জন্যে আমি দেখো A1 দিয়েছি, A1 দিয়ে এই গ্রিডটার এরিয়া, A2 এটা, A3 হচ্ছে এই গ্রিডটা, এবং A4 হচ্ছে এই গ্রিডটা। তো এই যে 4টে যে গ্রিড আছে, 4টে গ্রিডের যে আলাদা আলাদা করে যে এরিয়াগুলো আমার বেরোলো, সেগুলোকেই যোগ দিলে আমার টোটাল এরিয়াটা বেরোবে, মানে টোটাল এরিয়া অফ দ্য ম্যাপ, ম্যাপের টোটাল এরিয়াটা আমার বেরোবে। তো কিভাবে আমি এটাকে এবার দেখি যোগ দিলে হবে, সিম্পল ব্যাপার। তো দেখো এখানেতে আমি তোমাদেরকে যোগ দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো প্রথমের যে এরিয়া যেটা আমার বেরিয়েছে সেটা হচ্ছে 5, তারপরেতে প্লাস দেবো, প্লাস দিয়ে আমি দেবো হচ্ছে 6.75 প্লাস, তারপরে যে 6.33, তারপরে প্লাস 0.93। এবার ইজ ইকুয়াল টু দেবো। দেখো ইজ ইকুয়াল টু দিলে আমার 19.01 স্কোয়ার সেন্টিমিটার আমার এরিয়াটা বেরোলো। একই রকম ভাবে তোমরা এ আর অর্থাৎ রাইট সাইডের এরিয়াটাকেও তোমরা হচ্ছে ক্যালকুলেট করে এখানে বার করে নেবে টোটাল এরিয়া। এবার দেখো এই যে টোটাল এরিয়া যখন আমাদের বেরিয়ে গেল, দুটো আমি টোটাল এরিয়া পেলাম। এল এর টোটাল এরিয়া পেলাম 19.01 স্কোয়ার সেন্টিমিটার, আর এ আর এর টোটাল এরিয়া আমি পেলাম হচ্ছে 61.91 স্কোয়ার সেন্টিমিটার। এবার এটাকে আমাদের যেটা করতে হবে কি, এইটাকে আমাকে কিলোমিটারে নিয়ে যেতে হবে। মানে কিলোমিটারেতে কত স্কোয়ার কিলোমিটার এরিয়া এটা, কারণ এটা যেহেতু সেন্টিমিটারেতে আছে, সেই জন্য আমাদেরকে কিলোমিটারেতে নিয়ে যেতে হবে। তো এর জন্য দেখো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানেতে একটি ক্যালকুলেশন আমাদের করতে হবে। আমাদের যে ম্যাপের যে আরএফ আছে, আরএফ এর আছে 1:50,000। তাহলে সেই আরএফ অনুযায়ী দেখো যে 1 সেন্টিমিটার অন ম্যাপ রিপ্রেজেন্ট 0.5 কিলোমিটার অন গ্রাউন্ড। এটা আমাদের আরএফটা থেকে আমরা পাচ্ছি, টোপোশিটের যে আরএফটা আছে সেই আরএফটা থেকে আমরা এটা পাচ্ছি। তো এবার দেখো সেইটাই হলো এটা। এবার এতে যদি আমি স্কোয়ার কিলোমিটারেতে করে নিই, যে 1 স্কোয়ার সেন্টিমিটার অন ম্যাপ রিপ্রেজেন্ট এই 0.5 কিলোমিটার ইন্টু 0.5 কিলোমিটার। তো এটা যদি আমি গুণ করি তাহলে দেখো আমি এটা পাবো, এই যে 0.25 স্কোয়ার কিলোমিটার অন গ্রাউন্ড, মানে 1 স্কোয়ার সেন্টিমিটার অন ম্যাপ রিপ্রেজেন্ট এই 0.25 স্কোয়ার কিলোমিটার অন গ্রাউন্ড। এইটা আমাদের আরএফ থেকে আমরা পাচ্ছি। তাহলে এবারেতে আমরা এই এল কত পেয়েছি, এল আমরা পেয়েছি, এই যে এল এর টোটাল এরিয়া আমরা পেয়েছি ম্যাপেতে কত পেয়েছি, 19.01 স্কোয়ার সেন্টিমিটার। তো আমরা সেটাই দেবো, এই 19.01 স্কোয়ার সেন্টিমিটার অন ম্যাপ রিপ্রেজেন্ট হচ্ছে এই 0.25 স্কোয়ার কিলোমিটার ইন্টু 19.01 স্কোয়ার সেন্টিমিটার। এইটাকে ইন্টু করতে হবে। করলে আমরা এই স্কোয়ার সেন্টিমিটার সমান সমান কত স্কোয়ার কিলোমিটার সেটা আমরা পেয়ে যাব। তো আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি, দেখো যে এটা করলে কত হবে।
তো এখানেতে দেখো, এখানেতে এই যে 0.25 স্কোয়ার কিলোমিটার ইন্টু 19.01 স্কোয়ার সেন্টিমিটার, এটাকে ইজ ইকুয়াল টু করলে 4.75 স্কোয়ার কিলোমিটার আসবে। তো দেখো এখানেতে এই যে টোটাল গ্রাউন্ড এরিয়া স্কোয়ার কিলোমিটারেতে 4.75 এসছে, মানে স্কোয়ার কিলোমিটার এসেছে। ঠিক একই রকম ভাবে আমাদের যে এআর এর যে পার্টটা এটা ছিল, এআর এতে আমার বেরিয়েছে 61.91 স্কোয়ার সেন্টিমিটার। তো যথারীতি এটাকেও আমি একই রকম ভাবে এই যে করব হচ্ছে এই যে 0.25 স্কোয়ার কিলোমিটার ইন্টু 61.91 স্কোয়ার সেন্টিমিটার। এটা করার পরেতে আমি ইজ ইকুয়াল টু দেবো, ইজ ইকুয়াল টু দিলে আমার বেরিয়েছে 15.48। এই যে ইজ ইকুয়াল টু দিলাম, ইজ ইকুয়াল টু দিয়ে দেখো এখানেতে বেরিয়েছে 15.48 স্কোয়ার কিলোমিটার। তো দেখো সেটা এখানেতে লিখে নিলাম, এই যে 15.48 স্কোয়ার কিলোমিটার। অর্থাৎ আমরা দুটো পার্টের দুটো এরিয়া পেয়ে গেলাম। একটা হচ্ছে এল এর এরিয়া আমি পেয়ে গেলাম, কত পেলাম না 4.75 স্কোয়ার কিলোমিটার। আর একটা এয়ার রাইট সাইডের এরিয়া আমি পেয়ে গেলাম 15.48 স্কোয়ার কিলোমিটার। এবারেতে এই দুটো এরিয়াকে যদি আমি যোগ দিই, তাহলে আমি বেসিন এরিয়ার সম্পূর্ণ টোটাল এরিয়াটাকে পাবো। তো এবারেতে আমি যোগ দিয়ে দিই এটাকে, এই দুটোকে যোগ দিয়ে দিলে আমার হয়ে যাবে। তো 4.75 প্লাস 15.48 ইজ ইকুয়াল টু হচ্ছে 20.23 স্কোয়ার কিলোমিটার। এই 20.23 স্কোয়ার কিলোমিটার এটা হচ্ছে আমার এই যে বেসিন যে এরিয়া, মানে যেটা আমার টোটাল এই যে বেসিন যে এরিয়া যেটা রয়েছে, এই বেসিন এরিয়ার পুরো যে টোটাল যে এরিয়া যেটা সেইটা পেলাম। দেখো এখানেতে আমরা দুটো এরিয়া তাহলে পেয়ে গেলাম, একটা হচ্ছে টোটাল এরিয়া পেয়ে গেলাম, মানে যেটা আমাদের ফর্মুলাতে রয়েছে যে এ আর ডিভাইডেড বাই হচ্ছে এটি। তো এ আর এর এরিয়া আমি পেয়ে গেলাম, এই যে এ আর এর যে এরিয়া এটা, এই যে এ আর এর যে এরিয়া যেটা আমি ক্যালকুলেট করলাম সেটা হচ্ছে 15.48 স্কোয়ার কিলোমিটার। এটা হচ্ছে এ আর এর এরিয়া পেলাম রাইট সাইডের। আর যেটা পেলাম আর একটা আমার টোটাল এরিয়া লাগতো, সেই টোটাল এরিয়াটাও আমি পেয়ে গেলাম এই যে এখান থেকে, এই যে 20.23 স্কোয়ার কিলোমিটার। তো এইভাবে আমাদেরকে এই যে পুরো যে বেসিন এরিয়াটা আছে, এই বেসিন এরিয়াটার এরিয়াকে মেজারমেন্ট করতে হবে। দুটো সাইডেরই করতে হবে, নদীর ডান দিকের এবং বাঁ দিকেরটা করতে হবে। এবং ডান দিক বাঁ দিকেরটা করা হয়ে গেলে যখন আমি ডান দিক এবং বাঁ দিকেরটা যোগ দেব, তখন আমি সম্পূর্ণ বেসিন এরিয়া টোটাল বেসিন এরিয়ার এরিয়াটা আমি পেয়ে যাব। তাহলে এইভাবে এরিয়া মেজারমেন্টের মাধ্যমেতে আমার ফর্মুলাতে যে দুটো এরিয়া লাগবে সেই দুটো এরিয়া আমি পেয়ে গেলাম। এবারেতে আমার অ্যাসিমেট্রি ফ্যাক্টরের যে ফর্মুলাটি আছে সেই ফর্মুলাতে আমার দিলে আমার এই ক্যালকুলেশনটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এবারেতে আমরা হচ্ছে বেসিন অ্যাসিমেট্রি ফ্যাক্টরের যে ফর্মুলা যেটা রয়েছে সেই ফর্মুলাতে আমরা আবারও ফিরি। তো দেখো এখানেতে বেসিন অ্যাসিমেট্রি ফ্যাক্টরের ফর্মুলাতে যেটা আমরা জানলাম যে এএফ ইজ ইকুয়াল টু এ আর ডিভাইডেড বাই হচ্ছে এটি। এ আর মানে হচ্ছে মেন রিভারের ডান দিকের এরিয়াটা, আর এটি মানে হচ্ছে প্রধান নদী অববাহিকার যে পুরো যে এরিয়াটা আছে সেইটা। তো এবার দেখো তাকে ইনটু করতে হবে 100 দিয়ে। তো আমি এখানেতে দেখো করেছি, আমাদের যেটা ক্যালকুলেশন করে আমাদের যেটা বেরিয়েছিল, এ আর আমরা কত পেয়েছিলাম, এ আর আমরা পেয়েছিলাম হচ্ছে এই যে দেখো এ আর, এখানেতে আমরা এ আর পেয়েছিলাম হচ্ছে 15.48। এটা আমার এ আর হয়েছিল 15.48। তো আমি এখানেতে লিখলাম 15.48, লেখার পরে ডিভাইডেড হচ্ছে আমার এটি মানে হচ্ছে টোটাল এরিয়া। তো আমার টোটাল এরিয়া আমি কত পেয়েছিলাম 20.23 স্কোয়ার কিলোমিটার আমি এটা পেলাম। তো এটাকে ডিভাইড করলাম, ডিভাইড করার পরে এটাকে আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তো আমি করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কিভাবে এটা অ্যাসিমেট্রি ফ্যাক্টরটা বেরোচ্ছে। তো দেখো এখানেতে 15.48 এটা বেরোলো, তারপরে ডিভাইড করব আমি 20.23 দিয়ে, ইজ ইকুয়াল টু দিলাম, দিয়ে এবার ইনটু করব 100 দিয়ে, ইজ ইকুয়াল টু দিলে দেখো 76.52 এটা আমার অ্যাসিমেট্রি ফ্যাক্টরের ভ্যালু দিয়েছে। এবারেতে এই অ্যাসিমেট্রি ফ্যাক্টরের ভ্যালু আমি পেয়ে গেলাম এটা।
এবারে আমাকে এইখানেতে এই যে রেঞ্জ ভ্যালুর যে রেঞ্জটা আছে এই রেঞ্জটা আমাকে দেখতে হবে। এবার দেখো এই রেঞ্জটা দেখলে একটা জিনিস তোমরা খুব সহজে বুঝতে পারবে। তো আমাদের ভ্যালু যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে অ্যাবভ 50। তো অ্যাবভ 50-তে কি বলছে, দ্য বেসিন শোস অ্যাসিমেট্রি সাজেস্টিং পসিবল টিল্টিং ডিউ টু টেকটনিক অ্যাক্টিভিটি। আমাদের যে বেসিন যেটা রয়েছে সেই বেসিনটাতে অ্যাসিমেট্রি শো করছে এবং সেটা টেকটনিক কারণেতেই শো হচ্ছে, যে টেকটনিক কারণেতে এই অ্যাসিমেট্রিটা হচ্ছে এবং কজিং দ্য মেইন স্ট্রিম টু মাইগ্রেট লেফট। তো আমাদের যে এই যে প্রধান যে নদী যেটা রয়েছে, মানে আমাদের যে অববাহিকা যে অঞ্চল যেটা রয়েছে সেই অববাহিকা অঞ্চলটাই টেকটনিক কারণেতে বাঁ দিকে ঝুঁকেছে। ঠিক আছে, এই মাইগ্রেট লেফট মানে বাঁ দিকে, টু মাইগ্রেট লেফট মানে আমাদের অববাহিকা অঞ্চলটি বাঁ দিকে ঝুঁকেছে বা হেলে আছে। এবং যদি আমরা এই অববাহিকা অঞ্চলটাকে এবারে যদি আমরা দেখি, দেখো এবারে দেখলে আমরা দেখতে পাবো যে মানে কিভাবে এটা সত্যি সত্যি বাঁ দিকেতে হেলে আছে বা ঝুঁকে আছে। এবার দেখো আমি আবারও আমাদের একদম সেই প্রথমের যে অববাহিকা যে অঞ্চলটা আছে সেই অববাহিকা অঞ্চলটাকে আমি নিয়ে আসি এখানেতে। দেখো এইখানটাতে তোমরা একটা খুব দারুণ জিনিস লক্ষ্য করো। দেখো এইখানেতে এই যে ভ্যালুটার সঙ্গে যে ঠিকঠাক হয়েছে কিনা সেটা আমরা এখান থেকেই দেখতে পাবো। দেখো এইখানেতে আমাদের ডান দিকের যে অঞ্চলটা আছে সেটা হচ্ছে এদিকেরটা। ঠিক আছে, এই যে আমি আর একবার এইটা দেখাই একটু তোমাদেরকে। দেখো এই যে আমরা যেটা করেছিলাম, এই যে আমাদের ডান দিকের যে অঞ্চলটা আছে, নদীটা আমাদের এদিক, প্রধান নদীটা এদিক থেকে প্রবাহিত হচ্ছে। এবারেতে ডান দিকের অঞ্চলটা হচ্ছে এইটা, অববাহিকার ডান দিকের অঞ্চল, আর বাঁ দিকের অঞ্চলটা হচ্ছে এইটা। এবার দেখো আমাদের যে অ্যাসিমেট্রির ভ্যালু যেটা বেরিয়েছে তাতে 50-র বেশি আছে এবং সেটাতে বলা হচ্ছে যে এই অববাহিকা যে অঞ্চল যেটা আছে সেটা হচ্ছে বাঁ দিকে ঝুঁকেছে, মানে বাঁ দিকে হেলে আছে। তো এবার বাঁ দিকে যদি হেলে থাকে তাহলে দেখো সেগুলো নদীর প্রবাহ পথ দিয়ে কিভাবে সেটাকে বুঝতে পারা যায়। এবার দেখো এইটাকে যদি আমি দেখি, দেখো এইখানেতে এই যে নদীগুলো আছে, দেখো এই যে এটা তো প্রধান নদী। এবার এই প্রধান নদীটা হচ্ছে এদিকে বয়ে চলেছে। এবার এই প্রধান নদীর সঙ্গে যে উপনদীগুলো এসেছে, এই যে ডান দিকে তোমরা লক্ষ্য করো, ডান দিকেতে এই যে উপনদী যেগুলো এসেছে এই উপনদীগুলোর গতিপথ কোন দিকে, মানে এদিক থেকে এদিকে। তো এই যে উপনদীগুলোর গতিপথ এদিক থেকে এদিকে, এই যে আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদেরকে, এদিক থেকে এই যে উপনদীগুলো, প্রত্যেকটা উপনদীর গতিপথ তোমরা লক্ষ্য করো। দেখো এদিক থেকে এই যে এদিক থেকে এদিকে এসছে, এই যে। এবার যদি এটা বাঁ দিকেতে ঝোঁকে, মানে বাঁ দিক কোনটা, অববাহিকা অঞ্চলে বাঁ দিক হচ্ছে এইটা। তো বাঁদিকে যদি ঝুঁকে থাকে তাহলে এই যে উপনদীগুলো, দেখো এই উপনদীগুলো এই যে বাঁদিক এই দিক থেকে প্রবাহিত, মানে বাঁদিকে প্রবাহিত হয়ে এই যে প্রধান যে নদীটা যেটা রয়েছে, দেখো এই যে প্রধান নদীতে এদিকে এসছে, এইদিকে এসে মিলিত হয়েছে। মানে এই যে অঞ্চলটা যেটা রয়েছে এই অঞ্চলটা বাঁদিকে ঝুঁকে থাকার কারণেতেই প্রধান নদীর সঙ্গে এই যে উপনদী যেগুলো এসে মিলিত হয়েছে সেই উপনদীগুলোর প্রবাহ পথ কিন্তু এই দিক থেকে এইদিকে, এবং যেটা এই অঞ্চলের এই বাঁদিকে ঝুঁকে থাকার যে প্রবণতাটা সেটা কিন্তু ইন্ডিকেট করছে। তো এইভাবেই হচ্ছে বেসিন অ্যাসিমেট্রি ফ্যাক্টর ক্যালকুলেট করে বার করতে হয়। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমেতে কিভাবে বেসিন অ্যাসিমেট্রি ফ্যাক্টর বার করতে হয় সেটা তোমাদেরকে শেখাতে আমি পেরেছি। তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।